হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের চাইল্ড সাইকোলজি, মানে শিশু মনস্তত্ত্ব বিদ্যার যে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে, সেটাকে আমরা কি বলবো, ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু বিভিন্নবার সিটেট বলো বা আমাদের রাজ্য টেট বা অন্যান্য রাজ্যের যে পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। একদম সহজ একটা চ্যাপ্টার, যদি আমরা একটু বেসিকটা বুঝে নিই, তারপরে দেখবে যে কোনো এমসিকিউ, প্রচুর এমসিকিউ রেখেছি তোমাদের প্র্যাকটিসের জন্য, দেখবে প্রচুর, মানে এত এমসিকিউ রেখেছি যে এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন আসার সম্ভাবনা একদম বিন্দু মাত্র নেই। প্রচুর এমসিকিউ রাখা আছে, আর সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাই প্রত্যেক ক্লাসটা মন দিয়ে করো, আশা করছি প্রত্যেকেই জিনিসটা বুঝতে পারবে এবং যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষায় তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, ইজিলি করতে পারবে, তাই প্রত্যেকে কিন্তু মন দিয়ে ক্লাসটা করো। আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো একটু ভালো করে শুনবে। দেখো, এবার আমি যে পয়েন্টগুলো বলছি একটু মন দিয়ে বুঝে নাও, তারপরে তোমরা এমসিকিউ গুলো করবে। ঠিক আছে, দেখো কি বলছে। বলছে, শিক্ষা মনোবিজ্ঞানে একটি মৌলিক এবং অপরিহার্য ধারণা হলো ব্যক্তিগত পার্থক্য। পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য। মানে এটা কি, এই যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা। আমি আর তুমি কি দুজন কি এক? বা আমি আমার বাড়ির যে ভাই রয়েছে, আমার ছোট ভাই, সে কি দুজন কি এক? একদমই এক নয়। মানে বলতে চাইছে পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার নিজস্ব কিছু বৈশিষ্ট্যের জন্য কিন্তু একে অপরের থেকে আলাদা। তারা কিসের উপর ভিত্তি করে তারা আলাদা? তারা আলাদা হচ্ছে বুদ্ধি। মানে একটা শিশুর বুদ্ধি একরকম, অন্য একটা শিশুর বুদ্ধি অন্যরকম হবে। ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি, আগ্রহ কিংবা শারীরিক গঠন। তাহলে কি বলছে, বুদ্ধি, ব্যক্তিত্ব, আগ্রহ কিংবা শারীরিক গঠন, প্রতিটি ক্ষেত্রেই মানুষের মধ্যে ভিন্নতা বিদ্যমান। মানে প্রতিটা শিশুর ক্ষেত্রে কিন্তু বুদ্ধিগতভাবে বলতে পারি, ব্যক্তিগতভাবে বলতে পারি, কিংবা শারীরিক গঠনের দিকের উপর ভিত্তি করে বলতে পারি, তারা কিন্তু একে অপরের থেকে আলাদা। প্রতিটি ক্ষেত্রেই মানুষের মধ্যে ভিন্নতা কিন্তু বিদ্যমান। এমনকি যমজ সন্তানের মধ্যেও সূক্ষ্মগত পার্থক্য থাকে। মানে একই মা, মা একটাই, তার দুটো সন্তান হয়েছে, একদম দুটো দেখতে একই রকম, সেম টু সেম, একদম অবিকল একই রকম, তবুও কিন্তু তাদের মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। শ্রেণীকক্ষে এই বৈচিত্র্যকে বোঝা এবং সম্মান জানানো একজন আদর্শ শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব। তাহলে একজন শিক্ষকের কর্তব্য কি? একজন শিক্ষকের কর্তব্য হচ্ছে শ্রেণীকক্ষে প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝতে হবে তার কোন দিকে পার্থক্য রয়েছে, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, এইগুলোকে ভালো করে একজন শিক্ষককে বুঝতে হবে। এটা হচ্ছে একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব। দেখো, এবার আমরা দেখব কি পরের জিনিসটা, পরে কি বলতে চাইছি দেখে নাও। বলছে ব্যক্তিগত পার্থক্য এক নজরে কি কি রয়েছে, আমরা ফ্যাক্টগুলো জানবো। মূলধারা কি? ব্যক্তি বিশেষে শারীরিক, মানসিক, প্রক্ষোভিক যে ভিন্নতা দেখা যায় তাকে আমরা বলবো ব্যক্তিগত পার্থক্য। তাহলে ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে বোঝাচ্ছে যখন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির থেকে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, প্রক্ষোভিক দিক থেকে যে ভিন্নতা দেখা যায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যক্তিগত পার্থক্য। এই ব্যক্তিগত পার্থক্যের জনক কাকে বলা হয়? এই ব্যক্তিগত পার্থক্যের জনক বলা হয় কাকে? যে স্যার ফ্রান্সিস গ্যালটন। খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষা আসে, স্যার ফ্রান্সিস গ্যালটন। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। প্রধান কারণ, এটি মূলত বংশগতি এবং হেরিডিটি, পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল। তাহলে কি বললাম, যে ব্যক্তিগত পার্থক্য সাধারণত মানে নির্ভর করে বা নির্ধারণ করে কি, বংশগতি এবং পরিবেশ দুটোর যে পারস্পরিক মিথস্ক্রিয়া, তার ফলে কিন্তু একটা শিশুর মধ্যে ব্যক্তিগত পার্থক্য আমরা লক্ষ্য করব। ব্যক্তিগত পার্থক্যকে সমস্যা হিসাবে না দেখে শ্রেণীকক্ষে একটি রিসোর্স বা সম্পদ হিসাবে বিবেচনা করা উচিত। তাহলে একটা শ্রেণীকক্ষে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তাহলে প্রত্যেকের মেধা আলাদা, তাই তো? প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আলাদা, প্রত্যেকের কালচার আলাদা। তাহলে কোনো ব্যক্তি বা কোনো শিশু কিন্তু কোনো শিশুর সঙ্গে একই রকমের নয়। প্রত্যেকটা শিশুর কিন্তু আলাদা আলাদা পার্থক্য রয়েছে। এই যে আলাদা আলাদা পার্থক্য রয়েছে, এটাকে যদি আমি একজন শিক্ষক হিসাবে সমস্যা বা প্রবলেম হিসাবে দেখি, তাহলে কিন্তু হবে না। এই যে প্রত্যেকটা শিশুর যে আলাদা আলাদা দক্ষতা রয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা ক্ষমতা রয়েছে, এগুলোকে আমাকে কিভাবে দেখতে হবে? রিসোর্স বা সম্পদ হিসেবে দেখতে হবে, এবং প্রত্যেকটি সম্পদকে ক্লাসরুমে কাজে লাগাতে হবে। যেমন একটা উদাহরণ দিই, ধরো কোনো একটা শিক্ষার্থী অঙ্কনে ভালো, তাহলে তাকে অঙ্কনের দিকে আমি নিয়ে যাব। ধরো কোনো একটা শিক্ষার্থী খেলাধুলায় ভালো, তাকে আমি খেলাধুলার দিকে নিয়ে যাব। কোনো একটা শিক্ষার্থী ম্যাথামেটিক্সে ভালো, তাকে আমি ম্যাথামেটিক্সের উপরে জোর দেবো। তাহলে কি বলছে, তাদের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলো রয়েছে সেগুলোকে আমি সম্পদ বা রিসোর্স হিসাবে বিবেচনা করব।
নেক্সট বলছে ব্যক্তিগত পার্থক্যের প্রধান ক্ষেত্রসমূহ। কি কি ক্ষেত্র রয়েছে দেখো, মানে ব্যক্তিগত পার্থক্য আমরা কোথায় কোথায় দেখতে পাবো। প্রথম বলছে কি, মানসিক এবং বৌদ্ধিক ক্ষেত্রে। তাহলে একটা শিশুর ব্যক্তিগত পার্থক্য আমরা দেখতে পাবো কোন দিকে, দেখো এবার যে 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 ক্ষেত্রে মানসিক যে আমাদের যে পার্থক্য দেখা যাচ্ছে, তাই না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কোন কোন ক্ষেত্রে দেখা যায়, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে বুদ্ধিগত এবং পার্থক্য দিকে, মানে বুদ্ধিগত পার্থক্য কি কি দেখা যাবে। দেখো আমাদের যে শ্রেণীকক্ষে যে শিক্ষার্থীরা রয়েছে, ধরো একটা শ্রেণীকক্ষে 50 জন শিক্ষার্থী রয়েছে, 50 জন শিক্ষার্থীর কি বুদ্ধি একই রকমের হয়? কখনো হয় না। তার মধ্যে কেউ কেউ গিফটেড স্টুডেন্ট থাকে, মানে উচ্চ মেধা সম্পন্ন, আবার কেউ কেউ গড় মেধা সম্পন্ন থাকে, আবার কেউ কেউ স্লো লার্নার থাকে, যারা খুবই শিখতে, কোনো একটা বিষয় আয়ত্ত করতে বা কোনো একটা শিখতে তাদের অনেকক্ষণ সময় লাগে, থাকে তো। তারপরে সেকেন্ড পয়েন্ট দেখো, ইন্টারেস্ট। আমাদের জানি আমাদের শ্রেণীকক্ষে প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু এক এক দিকে ইন্টারেস্ট রয়েছে। কেউ অঙ্ক করতে ভালোবাসে, কেউ আবার ইংরেজি করতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, কেউ আবার ফুটবল খেলতে ভালোবাসে। মানে প্রত্যেকটা শিক্ষার্থীর আগ্রহ বলো বা অনুরাগ বলো, অনুরাগ মানে ভালোবাসা, তাহলে কোন একটা জিনিসের প্রতি আগ্রহ ভালোবাসা বা তার ইন্টারেস্ট কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু আলাদা আলাদা। তারপরে চলে আসি পারদর্শিতা, যেটাকে বলা হয় অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড বা পারদর্শিতা বলতে কি বোঝাচ্ছে, কোনো বিশেষ কাজে জন্মগত দক্ষতা, মানে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে তার যে যে দক্ষতাগুলো নিয়ে সে জন্মায়। যেমন দেখবে আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো ছবি আঁকতে পারি না, হাজার চেষ্টা করলেও কিন্তু ভালো ছবি আঁকতে পারি না, কারণ অঙ্কন, তারপর অঙ্কন বলতে পারো বা চিত্র অঙ্কন বলতে পারো বা সঙ্গীত গীত বলো, এগুলো কি বলো তো, এগুলো আমাদের জন্মগত দক্ষতা। মানে এগুলো, মানে কি বলবো, একটা শিশু জন্ম থেকে কিন্তু এই এই সমস্ত দক্ষতাগুলো পেয়ে থাকে। তারপরে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে সে সমস্ত দক্ষতাগুলো আরো বেশি ডেভেলপ হয়। বোঝা গেল? তাহলে এই পারদর্শিতা বা অ্যাপটিটিউড বলতে বোঝাচ্ছে কোনো বিশেষ কাজে জন্মগত দক্ষতা। তারপর চলে আসি গার্ডেনার। গার্ডেনারের তথ্যটা কি, তার বহুবিধ বুদ্ধি তথ্য বা থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স অনুযায়ী মানুষের বুদ্ধিবৃত্তি বিভিন্ন প্রকার হতে পারে। কি বলছে, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স অনুযায়ী মানুষের যে বুদ্ধি, আমরা যখন গার্ডেনারের থিওরি পড়বো তখন জিনিসটা বুঝতে পারবো যে তিনি 8 ধরনের বুদ্ধির কথা বলেছেন। কয় ধরনের? 8 ধরনের। কোনো কোনো শিক্ষার্থী হয়তো ধরো তোমার মিউজিকে ভালো, কোনো কোনো শিক্ষার্থী ভাষাগত ভালো, তার ইন্টার পার্সোনাল রিলেশনশিপে ভালো। এগুলো কিন্তু আমরা যখন গার্ডেনার থিওরি পড়বো তখন বিশিষ্ট আমরা ভালো করে জানতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। চলো তারপর নেক্সট দেখো, শারীরিক ও লিঙ্গগত ক্ষেত্র। ঠিক আছে, শারীরিক ও লিঙ্গগত ক্ষেত্র। শারীরিক গঠন, উচ্চতা, ওজন, গায়ের রং এবং শারীরিক শক্তির ভিন্নতা। ঠিক আছে, তাহলে কি বলছে, উচ্চতা, ওজন, গায়ের রং এবং শারীরিক শক্তির ভিন্নতা। তাহলে এক একটা শিশু দেখবে বা এক একটা বাচ্চা দেখবে, কেউ ফর্সা হয়, কেউ কালো হয়, কারো ওজন একটু মোটা সোটা হবে, কেউ একটু রোগা পাতলা হবে, হয়তো দেখেছো না। তারপর দেখো লিঙ্গগত পার্থক্য, ছেলে মেয়ের মধ্যে শারীরিক গঠন ছাড়াও সামাজিক আচরণ, চিন্তা ভাবনার পার্থক্য দেখা যায়। তাহলে একটা ছেলে একটা মেয়ের মধ্যে তো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু একটা ছেলের সামাজিক আচরণ, একটা মেয়ের সামাজিক আচরণ, একটা ছেলের মধ্যে গুণাবলী, মেয়েদের মধ্যে গুণাবলীর মধ্যে কিন্তু আমরা যথেষ্ট পার্থক্য লক্ষ্য করি। এবার আমরা কোন দিকে পার্থক্য দেখতে পাবো, সামাজিক এবং আবেগ, মানে সোশ্যাল এবং ইমোশনাল দিক থেকে আমরা কি কি পাবো। তাহলে ব্যক্তির মধ্যে পার্সোনালিটির পার্থক্য দেখতে পাবো। পার্সোনালিটি দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, একটা হচ্ছে এক্সট্রোভার্ট। আমরা যদি ক্লাসরুমে দেখি তাহলে কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা কি বলতো লাজুক শ্রেণীর, মানে কিছু বলতে চায় না, চুপ করে বসে থাকে। আবার কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু খুব বলতে চায়, তারা কিন্তু লজ্জা বোধ করে না, অর্থাৎ ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। এর মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। এছাড়াও কি দেখতে পাবো, প্রক্ষোভিক পার্থক্য বা ইমোশনাল ভাবে পার্থক্য। দেখো কোনো কোনো শিক্ষার্থী রয়েছে একটু বকাঝকা করলে মন খারাপ করে কান্না করতে শুরু করে, আবার কোনো কোনো শিক্ষার্থী রয়েছে একদম বেহায়া, তাকে যতই বলো না কেন সে হি হি করে হাসবে, হয় কি না। কোনো শিক্ষার্থী অল্পতে ভয় পেয়ে যায়, কোনো শিক্ষার্থীরা ভয়ই পায় না। তাহলে কি তার মধ্যে ইমোশনালও কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাই। আবার দেখতে পাবো মূল্যবোধ এবং বিশ্বাস। কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে মূল্যবোধ রয়েছে, মানে সমাজের প্রতি, তার বন্ধু বান্ধবী, পরিবেশ, প্রত্যেকের প্রতি তার মূল্যবোধ কাজ করে। আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা অসামাজিক প্রকৃতির হয়, তাদের মধ্যে কোনো রকম মূল্যবোধটা কাজ করে না। ঠিক আছে, এবার শিক্ষাক্ষেত্রে শিক্ষকের কি গুরুত্ব হবে। তাহলে একজন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ক্লাসরুমে একজন শিক্ষকের কি গুরুত্ব হবে দেখে নাও।
তাহলে একজন শিক্ষকের প্রধান গুরুত্ব হচ্ছে এই যে শিক্ষার্থীদের যে বৈচিত্র্য, তাই না, যে প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদা স্বভাবের হয়ে থাকে, তাদের যে বৈচিত্র্য সে বৈচিত্র্যকে অবশ্যই অবশ্যই সম্মান জানাতে হবে। একজন শিক্ষকের উচিত যে শিক্ষার্থীদের যে বৈচিত্র্য রয়েছে প্রত্যেকটা বৈচিত্র্যকে বা প্রত্যেকটা ডিফারেন্সকে, প্রত্যেকটা শিক্ষার্থী যে আলাদা আলাদা অ্যাবিলিটি রয়েছে সেই অ্যাবিলিটি গুলোকে অবশ্যই সম্মান জানাতে হবে, প্রত্যেককে প্রায়োরিটি প্রদান করতে হবে। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে বিভিন্ন পদ্ধতিতে পাঠদান। আমরা কি বললাম যে একটা শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রাখবে, যেমন কেউ উচ্চ মেধা সম্পন্ন, কেউ নিম্ন মেধা সম্পন্ন, আবার কেউ অল্প মেধা সম্পন্ন। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কি হবে, ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন প্রয়োজন। কি বলা দরকার, ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পাঠদান পদ্ধতি একান্তই দরকার। তারপর চলেছি ব্যক্তিগত মনোযোগ। ব্যক্তিগত মনোযোগটা কি, ধীরগতি শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা এবং প্রতিভা প্রতিভা ধরনের উন্নত মানে উন্নত পাঠের ব্যবস্থা করা। তাহলে ব্যক্তিগত মনোযোগ মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে মনোযোগ দিতে হবে। তাহলে আমি কি করলাম, ক্লাসরুমে গেলাম, প্রত্যেককে একই রকম ভাবে পড়িয়ে চলে আসলাম, এমনটা করলে হবে না। কারণ একই রকম ভাবে পাঠদান করলে আমার শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে, কেউ হয়তো তাড়াতাড়ি বুঝতে পারবে জিনিসটা, আবার দেখা গেল কেউ ধরো বুঝতে অনেকটা লেট করলো, দেরি করে বুঝলো, আবার অনেকেই রয়েছে যারা আমার কথাগুলো বুঝতেই পারলো না। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীকে আবার কি করতে হবে, ব্যক্তিগত মনোযোগ দিয়ে পাঠদান করতে হবে। নমনীয় মূল্যায়ন, এবং সকল শিক্ষার্থীকে একই মানদণ্ডে বিচার করা যাবে না। মানে সবাইকে ধরো আমি একই রকম প্রশ্ন করে বিচার করলাম বা সবাইকে আমি একই রকম অ্যাসেসমেন্ট করলাম, এটা করা যাবে না। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর ক্যাপাবিলিটি বলো, অ্যাবিলিটি বলো, সবার যেমন আলাদা আলাদা, তাই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য তাদের যে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন সেটা কিন্তু আলাদা আলাদা হবে। জিনিসটা ক্লিয়ার? চলো নেক্সট দেখো, ব্যক্তিগত পার্থক্যের কারণটা এবার জানবো। কি কি ব্যক্তিগত, এই যে শিক্ষার্থীদের মধ্যে আমরা বিভিন্ন ব্যক্তিগত কারণটা দেখতে পাচ্ছি, এর জন্য কি কি রয়েছে? এর জন্য মূলত দায়ী হচ্ছে আমাদের বংশগতি, আর একটা হচ্ছে পরিবেশ, অর্থাৎ হেরিডিটি এবং এনভায়রনমেন্টের জন্যই কিন্তু প্রত্যেকটা শিশুর মধ্যে কিন্তু আমরা ব্যক্তিগত পার্থক্য দেখব। তাহলে এবার মেন মেন পয়েন্টগুলো আলোচনা করব। এক হচ্ছে কি বংশগতি, যেটাকে বলা হয় হেরিডিটি বলা হয়, বা যেটাকে বলা হয় নেচার বলা হয়। কি বললাম, নেচার। তাহলে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার সময় তার বাবা মায়ের কাছ থেকে জিনগতভাবে যেটা নিয়ে সে জন্মায় সেটা কি বলছি, বংশগতি বৈশিষ্ট্য, ঠিক কি না? এই বংশগতি বৈশিষ্ট্যগুলো কি করে, শিক্ষার্থীর যে বিকাশ সেই বিকাশটাকে ত্বরান্বিত করে, মানে কতটা তার বিকাশ ঘটবে, কতটা তার হাইট হবে, এটা নির্ধারণ করে। দেখা গেল বাবার যে হাইট সেটা হচ্ছে 5 ফিট, মায়ের হাইট কত, 4.5 ফিট। তাহলে বাচ্চার হাইট কত হবে, স্বাভাবিকভাবে 5 ফিট বা 5 ফিটের কাছাকাছি হতে পারে, নিশ্চয়ই 6 ফিট বা 6.5 ফিট হবে না, সেটা এক্সেপশনাল। ঠিক আছে, তাহলে কি করছে, বাবার জিনগত বৈশিষ্ট্য বা মায়ের জিনগত বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করছে। যেমন কি কি নির্ধারণ করে, প্রথমত হচ্ছে শারীরিক গঠন, যেমন চোখের রং, চুলের ধরন, গায়ের রং, উচ্চতা, রক্তের গ্রুপ, এগুলো বাবা মায়ের কাছ থেকে পেতে পারে বাচ্চা। সহজাত ক্ষমতা, মানে বুদ্ধির সম্ভাবনা, মানে দেখবে কোনো বাবা মা যদি দুজনেই মেন্টাল হয় তাহলে তার বাচ্চাটাও মেন্টাল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। বুঝে গেল? আর স্বভাব, প্রত্যেকটা বাচ্চার স্বভাব আছে, তো এই স্বভাবটা কোথা থেকে পায়, স্বভাব বা যেটা আমরা প্রবৃত্তি বলি বা মেজাজ বলি, সেটাও কিন্তু আমরা বংশগতিভাবে পেয়ে থাকি। অর্থাৎ একটা শিশুর বংশগতি হচ্ছে একটা শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস হিসাবে কাজ করে। তারপর চলে আসি এনভায়রনমেন্ট, পরিবেশ বা নার্চার। এটা কি বলছে, জন্মের পর থেকে আমূর্ত ব্যক্তি যে ব্যবহারিক উপাদানের প্রভাবে গড়ে ওঠে তাকে পরিবেশ বলা হয়। একটা শিশু জন্মগ্রহণ করলো, জন্মাবার পরে সে পরিবেশ থেকে তার আশেপাশের পরিবেশ থেকে বেড়ে ওঠার জন্য যে এনভায়রনমেন্টটা পেলো সেটাকে আমরা পরিবেশ বলবো, ঠিক না? তাহলে এই পরিবেশ একটা শিশুর বেড়ে ওঠার জন্য বা তার পার্থক্যের জন্য কি কি উপাদানগুলি কাজে লাগে, যেমন সমাজ। দেখো পরিবার, বিদ্যালয়, বন্ধু, সমাজ। দেখবে গ্রামের ছেলে মেয়ে সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, সেখানকার পরিবেশ তেমন একটা উন্নত নাই বলে তারা কিন্তু ঠিক ততটা এগিয়ে যেতে পারে না, তাদের ভাষাগত ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না, তাদের বৌদ্ধিক ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না। কিন্তু একটা শহরের বাচ্চা, তার যে উন্নত পরিকাঠামো রয়েছে, উন্নত ক্লাসরুম ব্যবস্থা রয়েছে, যার ফলে ওই শিক্ষার্থীর মেধার বিকাশ যেমনটা ভালো হয় তেমন ঠিক তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টও ঠিকঠাক হয়ে যায়। তারপর চলেছে সংস্কৃতি। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী বিভিন্ন ধর্ম থেকে বিলং করে, কেউ হিন্দু ধর্ম, কেউ মুসলিম ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম। তাহলে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা
যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু সাংস্কৃতিক যে বিকাশ, তাদের যে মূল্যবোধ সেগুলো আলাদা হয়। এছাড়া ভৌত, ভৌত মানে কি পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং ভৌগোলিক অবস্থান, যে একটা শিশু কোথায় জন্মিয়েছে বা একটা শিশুর দৈনন্দিন খাবারের তালিকা কি, তার স্বাস্থ্য পরিষেবা কি, সেটার উপর নির্ভর করেও কিন্তু আমরা বাচ্চাদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করব। ঠিক আছে? যেমন দেখো একটা বিখ্যাত উক্তি বলি, আচরণবিদ মনোবিজ্ঞানী জন বি ওয়াটসন বলেছেন যে আমাকে এক ডজন সুস্থ শিশু দিন, বলছেন কে, আমাকে এক ডজন সুস্থ শিশু দিন, আমি তাদের যে কোনো কিছুতেই ডাক্তার, চোর বা শিল্পী পরিণত করতে পারি। তাহলে কি বলছে, আমি ডাক্তার, চোর বা শিল্পী পরিণত করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে যে নেচার ভার্সেস নার্চার। এই নেচার ভার্সেস নার্চার, এই যে থিওরিটাতে এখানে বংশগতিকে বলা হয় কি নেচার এবং পরিবেশকে বলা হয় কি নার্চার। ঠিক আছে? আর এই নেচার এবং নার্চারের যে পারস্পরিক যে দ্বন্দ্ব বলতে পারো বা পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু শিক্ষার্থীর মধ্যে ডেভেলপমেন্ট বা শিক্ষার্থীর মধ্যে যে ব্যক্তিগত পার্থক্য সেটা কিন্তু নির্ধারিত হয়। এবার চলে আসে শিক্ষা এডুকেশনাল ইমপ্লিকেশন বা একটা শ্রেণীকক্ষে এই যে শিক্ষার্থীদের যে তোমার ব্যক্তিগত পার্থক্য রয়েছে সেটা দূর করার জন্য তুমি কি কি পদক্ষেপ নেবে। প্রথম হচ্ছে কি ফ্লেক্সিবল কারিকুলাম। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য তাদের মেধার উপর ভিত্তি করে কারিকুলাম বা পাঠ্যক্রম তৈরি করতে হবে। তাহলে ক্লাসরুমে কখনো আমি একটা স্ট্যান্ডার্ড, কি বললে, স্ট্যান্ডার্ড কারিকুলাম তৈরি করব না। আমি শ্রেণীকক্ষে কখনো স্ট্যান্ডার্ড কারিকুলাম তৈরি করব না। 2 নম্বর বলছে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন। ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনটা কি, যেমন হচ্ছে কি ভিজুয়াল বা চার্ট হতে পারে, যে ধরো কোনো একটা শিক্ষার্থী কানে শুনতে পায় না, তাহলে তার জন্য আমাকে ভিজুয়াল চার্ট নিয়ে যেতে হবে। কোনো শিক্ষার্থী চোখে দেখতে পায় না, তার জন্য আমাকে শ্রবণগত কিছু নিয়ে যেতে হবে। এছাড়াও কি রয়েছে, কিছু কিছু শিক্ষার্থীকে সক্রিয়তা ভিত্তিক প্রজেক্ট বা কিছু দিতে হবে। তারপর বলছে উপযুক্ত গোষ্ঠী গঠন, মানে গ্রুপিং তৈরি করতে হবে। কারণ আমরা জানি যে কোনো শিক্ষার্থী যদি কোনো কিছু বুঝতে না পারে সেক্ষেত্রে কি করতে হবে, 2 ধরনের আমরা গ্রুপ তৈরি করতে পারি। একটা হচ্ছে কি হোমোজিনিয়াস গ্রুপ, আর একটা হচ্ছে হেট্রোজিনিয়াস গ্রুপ। হোমোজিনিয়াস গ্রুপ মানে কি, ধরো যারা একই ধরনের বা একই লেভেলের শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করতে পারি। বা যারা ধরো একই মানে এখান থেকে কিছু ভালো শিক্ষার্থী নিলাম, এখান থেকে কিছু লো কোয়ালিটির শিক্ষার্থী নিলাম, দিয়ে তাদেরকে নিয়ে একটা আমি গ্রুপ তৈরি করলাম, সেটাকে আমরা কি বলবো, হেটেরোজেনিয়াস গ্রুপ বলবো। তাহলে এই সমস্ত গ্রুপ দিয়ে আমরা কিন্তু বাচ্চাদেরকে পাঠদান করতে পারি। এছাড়াও কি বলছে ব্যক্তিগত মনোযোগ ও নির্দেশনা। তাহলে কি বলছে দেখো, ধীর গতি সম্পূর্ণ শিক্ষার্থী তাদের জন্য বিশেষ প্রতিকারমূলক শিখন, মানে যারা ক্লাসরুমে ধীর গতি মানে স্লো লার্নার তাদের জন্য রিমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করতে হবে। যারা ক্লাসরুমে গিফটেড স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আরো রিচ পাঠ্যক্রম বা ইনরিচ কারিকুলাম ব্যবহার করতে হবে। বৃত্তিমূলক নির্দেশনা প্রোভাইড করতে হবে, শিক্ষার্থীদের আগ্রহ দক্ষতা বুঝে সঠিক পেশার দিকে তাদেরকে নিয়ে যেতে হবে। যে কোনো একটা শিক্ষার্থী ইলেকট্রিক দিকে ভালো, তাকে ইলেকট্রিকের দিকে নিয়ে যেতে হবে। কোনো শিক্ষার্থী খেলাধুলায় ভালো, তাকে খেলাধুলার দিকে নিয়ে যেতে হবে। এইভাবে কিন্তু তাদেরকে নির্দেশনা দিতে হবে। এছাড়াও কি করতে হবে, বহুমুখী মূল্যায়ন করতে হবে। যে তুমি যে মূল্যায়নটা করছো, যেহেতু তোমার ক্লাসরুমে শিক্ষার্থীর মেধা বলো, আগ্রহ বলো, আকাঙ্ক্ষা বলো সবার আলাদা আলাদা, তাই তোমার মূল্যায়ন পদ্ধতিটাও কিন্তু আলাদা আলাদা হতে হবে। সবার জন্য একই রকম মূল্যায়ন পদ্ধতি করা চলবে না। এখানে দেখো ডিফারেন্ট, এই ডিফার কথার অর্থ কি, ডিফারেন্ট কথার অর্থ হচ্ছে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, মানে বিভিন্ন শিক্ষার্থীর জন্য বিভিন্নভাবে পদ্ধতিতে পাঠদান করা। ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে বিশেষভাবে যত্ন দিতে হবে। ফ্লেক্সিবল কারিকুলাম মানে নমনীয় পাঠ্যক্রম করতে হবে। ফোস্টার অ্যাকসেপ্টেন্স মানে শিক্ষার্থীদের স্বতন্ত্রতাকে গ্রহণ করা। তারপর চলে আসছে এনভায়রনমেন্ট সাপোর্টিভ, সহায়ক পরিবেশ তৈরি করা। রেসপেক্ট ফর ওয়াল মানে সকলকে সমান নজরে দেখা। তো এই ছিল টোটাল আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের পার্ট 1। ঠিক আছে, পার্ট 1 আলোচনা করলাম, যদি আরো কিছু আলোচনা করতে বাকি থাকে সেটা আমরা পার্ট 2 এ আলোচনা করে নেব। ঠিক আছে, চলো আমরা বেশ কিছু এখানে এমসিকিউ প্র্যাকটিস করবো। প্রচুর এমসিকিউ রয়েছে, মোটামুটি ভাবে তোমার কতগুলো 30 30 60 60 80টা মতো এমসিকিউ দেওয়া আছে এই পিডিএফ এ। ঠিক আছে, 80টা মতো। তো আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো, তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির
1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। শিক্ষার্থীদের শেখার ধরন বা লার্নিং স্টাইলের যে বৈচিত্র্য রয়েছে, মানে একটা শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে, তাদের শেখার যে বৈচিত্র্য রয়েছে তুমি সেটা কি করবে? তাদের শেখার যে লার্নিং যে বৈচিত্র্য সেটাকে তুমি মূল্যায়ন করা উচিত এবং এটিকে মানব বৈচিত্র্যের প্রতিফলন হিসাবে দেখানো উচিত। মানে এটিকে করা হয় যে প্রত্যেকটা শিক্ষার্থীর যে লার্নিং যে স্টাইল রয়েছে তাদের মধ্যে যে ডিফারেন্সিয়েট রয়েছে সেগুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। 2 নম্বর বলছে উপেক্ষা করব সেই তাদের যে লার্নিং যে ডিফারেন্সিয়েট রয়েছে সেই লার্নিং ডিফারেন্সিয়েট গুলোকে আমি ইগনোর করব, কখনো ইগনোর করা উচিত নয়। 3 নম্বর বলছে পাঠদান শেখার প্রক্রিয়া বিবেচনা করা উচিত নয়, অবশ্যই এটা আমি কখনো বিবেচনা করব না। 4 নম্বর বলছে এটি বাধা ও প্রতিবন্ধকতা তৈরি করবে, কখনো নয়। আমি এর আগেই বললাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে ক্লাসরুমে একটি রিসোর্স হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন বলছে যে ব্যক্তিগত পার্থক্যের নীতি বা প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যে ভেরিয়েশন অনুযায়ী সব শিশুর শারীরিক বিকাশের গতি একই রকম হবে, সব শিশুর বুদ্ধির গতি একই রকম হবে, শিশুদের বৃদ্ধি বিকাশের গতিতে পার্থক্য থাকতে পারে, আর সব শিশুর ভাষাগত বিকাশ একই হবে। সঠিক আনসার অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন বলছে নেক্সট শিশুদের ব্যক্তিগত পার্থক্যের প্রধান কারণ কি? শিশুদের ব্যক্তিগত পার্থক্যের প্রধান কারণ হচ্ছে শুধুমাত্র ব্যক্তির জিনগত গঠন, শুধুমাত্র পিতামাতার লালন পালনের ধরন, 3 নম্বর বলছে বংশগতি পরিবেশের জটিল পারস্পরিক প্রভাব, 4 নম্বর বলছে শিশুর ফিজিক্যাল এনভায়রনমেন্ট। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে ব্যক্তিগত পার্থক্যের জন্য যাই হচ্ছে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া। কি পার্থক্য প্রশ্নগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন বলছে শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে, মানে শ্রেণীকক্ষের যে বৈচিত্র্য রয়েছে সেটাকে মানিয়ে নেওয়ার জন্য নিচের কোনটি কার্যকর কৌশল নয়? শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা, যে প্রত্যেকটা শিক্ষার্থী কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কোন কোন কালচার থেকে আসছে অবশ্যই জানতে হবে, অবশ্যই তো জানতে হবে। শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন পটভূমি অনুযায়ী, মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী শিক্ষণ পদ্ধতিকে মানিয়ে নেওয়া, তাহলে কি করতে হবে? তাদের জন্য আলাদা আলাদা মানে শিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন করা অবশ্যই করতে হবে। সকল শিক্ষার্থীর জন্য অর্থবহ বিভিন্ন উদাহরণ প্রদান করা, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা মিনিংফুল এক্সাম্পল দেওয়া অবশ্যই ঠিক। 4 নম্বর বলছে একই ধরনের নির্দেশ ব্যবহার করা এবং শিক্ষার্থীদের ব্যাকগ্রাউন্ডকে উপেক্ষা করা। কি হবে? তারা কখনোই আমরা একজন ব্যাকগ্রাউন্ডকে উপেক্ষা করব না। তাহলে অপশন নাম্বার 4 কারেক্ট। নেক্সট দেখো শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে গুরুত্ব দিতে শিক্ষকের কোন বিষয়ে জোর দেওয়া উচিত? তাহলে শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়ার জন্য কোনটা করা উচিত? সেগ্রিগেশন পার্থক্যকরণ করা, লেবেল করা, নেগেটিভ ডিসক্রিমিনেশন করা, আর 4 নম্বরে বলছে সমতা, মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে গুরুত্ব দেওয়া। কি হবে অ্যান্সার? অপশন 4। চলো পরের কোশ্চিন। পরের কোশ্চিন বলছে দেখো, আচ্ছা 6 নম্বর কোশ্চেন বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুশনের একটি দর্শন অনুযায়ী, দর্শন বা অনুশীলন হিসাবে যে বৈচিত্র্য প্রেক্ষাপট অবস্থান করে তার মধ্যে রয়েছে, মানে বলতে চাইছে ইনক্লুশন বা অন্তর্ভুক্তিমূলকের মধ্যে কোনটি পড়ছে। বলছে ভাষাগত বৈচিত্র্য পড়বে, লিঙ্গগত বৈচিত্র্য, সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্য, আর সক্ষমতা ও প্রতিবন্ধকতা। তাহলে কি বলছে? ইনক্লুসিভের মধ্যে কিন্তু সবগুলোই কিন্তু আমাদের পড়ছে অন্তর্ভুক্তিমূলকের মধ্যে। তাহলে কি হবে অ্যান্সার? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? পরের কোশ্চেন। পরের প্রশ্ন বলছে বৈচিত্র্যময় শিক্ষার্থীদের একটি শ্রেণীতে শিক্ষককে কি করা উচিত? মানে একটা ধরো ক্লাসরুম রয়েছে যেখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রচুর রয়েছে, তো একজন শিক্ষক হিসেবে কি করা উচিত? পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের দলভুক্ত করা উচিত, সকল শিক্ষার্থীর কাছ থেকে সফলতার প্রত্যাশা রাখা ও তা বজায় রাখা, 3 নম্বর বলছে শিক্ষার্থীদের আর্থ সামাজিক অবস্থার ভিত্তিতে ভাগ করা, একই ধরনের পাঠ্যক্রম মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে কি বলছি? বলছে সকল শিক্ষার্থীর কাছ থেকে সফলতার প্রত্যাশা রাখা এবং তা বজায় রাখা। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন শেখার গতিতে ব্যক্তিগত পার্থক্য সৃষ্টি করে। এই যে প্রত্যেকটা শিক্ষার্থী যে শিখছে সেখানে কোনটি ভূমিকা পালন করে? শুধুমাত্র বংশগতি, পরিবেশ, বংশগতি পরিবেশ উভয়, বংশগতি পরিবেশ কোনোটাই নয়। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। পরের কোশ্চেন। পরের প্রশ্ন বলছে দেখো 4 নাম্বার বলছে সকল শিক্ষার্থীর শেখাকে সহজ করতে একজন শিক্ষকের শেখার পছন্দের ব্যক্তিগত পার্থক্য কি করবে? তাহলে শিক্ষার্থীদের প্রত্যেকটা শিক্ষার্থীর শেখার যে আগ্রহ রয়েছে সেটাকে প্রাধান্য দিতে শিক্ষার্থীর যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে সেটা কি করবে? বিবেচনা করা উচিত, উপেক্ষা করবে, দূর করা উচিত, আর গুরুত্ব কমিয়ে দেওয়া। কি করবে? বিবেচনা করবে, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে সেগুলোকে কনসিডার করবে। অপশন এ। চলো 10 নম্বর কোশ্চিন আলোচনা করে ফেলি আমরা।
বলছে একটি সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা রাজ্য দিবস উপলক্ষে বহু বিহু নৃত্য পরিবেশনের প্রস্তুতি নিচ্ছে। তাহলে একটা ক্লাসরুম রয়েছে, যে ক্লাসরুমটা হচ্ছে বৈচিত্র্যময় ক্লাসরুম, সেখানে বিহু নৃত্য, আসামের বিহু নৃত্য পরিবেশনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এটি কি আঞ্চলিক পক্ষপাত কমাতে সাহায্য করবে এবং কেন? হ্যাঁ, এটা কমাতে সাহায্য করবে। অন্যান্য জাতিগত আঞ্চলিক গোষ্ঠীর সদস্যদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে। 2 নম্বর বলছে হ্যাঁ, পারস্পরিক বোঝাপড়া ও দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে। 3 নম্বর বলছে না, না মানিতে হবে না। 4 নম্বর বলছে না, নেগেটিভ হবে না। তাহলে অপশন নাম্বার এ এবং 2 হচ্ছে কারেক্ট। তাহলে দেখে নাও কি হবে। দেখো অপশন নাম্বার কি রয়েছে, 1 ও 2 কারেক্ট। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 3। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত আলোচনা করলাম। বাকিগুলো তোমরা মক টেস্ট আকারে প্র্যাকটিস করে নেবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু ইনফরমেটিভ। প্রত্যেকটা দেখো সব কিন্তু এই দেখো এই প্রশ্নটা যেমন এসেছে সিটের 2019, দেখো কি প্রশ্নটা এসেছিল। বলছে গার্ডনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কোন ধারণাকে সমর্থন করে? সকল শিশুর বুদ্ধি একই রকম, বুদ্ধি পরিমাপ করা সম্ভব নয়, প্রতিটি ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধির উপস্থিতি, বুদ্ধি কেবল বংশগতি দ্বারা নির্ধারিত। কি হবে অ্যান্সার? অপশন সি। তাই তো, পারছো তো? থিওরি ক্লাস করলাম। তারপর দেখো এই প্রশ্নটা, একটা প্রশ্ন তোমাদের দেখায়। এই যে ধরো 2019 সালে এই প্রশ্ন এসেছে, চলো করো আনসার। বলছে ব্যক্তিগত পার্থক্যকে সম্মান জানানোর জন্য একটি বিদ্যালয়ে কি ধরনের শিক্ষণ কৌশল অনুসরণ করা উচিত? চাইল্ড সেন্ট্রিড, টিচার, স্কুল, টেক্সট বুক। কি হবে? অবশ্যই শিশু কেন্দ্রিক, প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। কি সহজ মনে হচ্ছে তো? চলো আবার একটা প্রশ্ন দেখা, এই প্রশ্ন দেখো। বলছে আমরা সকলেই আমাদের বুদ্ধি, প্রেরণা, আগ্রহ ইত্যাদি দিক থেকে ভিন্ন। এই নীতিটি কোনটিকে নিদর্শন করে? ব্যক্তিগত পার্থক্য, বংশগতি, পরিবেশ, বুদ্ধিমত্তা। অপশন নাম্বার এ। সিটেট 2015 সালের প্রশ্ন। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদেরকে ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। দেখো এটা এসেছিল পাঞ্জাব টেটের প্রশ্ন। দেখো বলছে অ্যাপটিটিউড বা পারদর্শিতা বলতে কি বোঝায়? বলছে কোনো কাজ করার জন্য অর্জিত দক্ষতা, কোনো কাজ করার জন্য স্বাভাবিক বা জন্মগত দক্ষতা, কোনো কাজের প্রতি আগ্রহ, কঠোর পরিশ্রম করার দক্ষতা। কি এর আগেই বললাম যে অ্যাপটিটিউড মানে যে শিক্ষার্থীরা জন্মগতভাবে যে যে ক্ষমতাগুলো নিয়ে জন্মায়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখো। এখানে একটা প্রশ্ন দেখায় তোমাদের। দেখো 2016 সালে এসেছিল প্রশ্নটা। বলছে কোনটি ব্যক্তিগত পার্থক্যের কারণ নয়? বংশগতি, পরিবেশ, পরিপক্কতা আর ন্যাশনালিটি। কি হবে আনসার? অপশন নাম্বার ডি, জাতীয়তা বা ন্যাশনালিটি। অপশন ডি। চলো আরো কোশ্চিন আছে প্রচুর। দেখো এই প্রশ্নটা দেখো। বলছে লিঙ্গ বা জেন্ডারটা কি? জেন্ডার হচ্ছে একটা বায়োলজিক্যাল, একটা ফিজিক্যাল, সোশ্যাল আর ইনেট। তাহলে কি হবে? এটা কিন্তু আমাদের টেট টেট 2017 সালে এসেছিল, ডাব্লিউবি টেট। এটা সঠিক আনসার অপশন নাম্বার সি। তাহলে লিঙ্গটা কি? লিঙ্গ বা জেন্ডারটা হচ্ছে একটা সোশ্যাল, বোঝা গেল, এটা সামাজিক। অপশন সি হচ্ছে কারেক্ট। তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো এই প্রশ্নে দেখো। বলছে কোনটি পরিবেশগত বা ইনভায়রনমেন্টাল কারণের উদাহরণ? চোখের রং, জিন, পুষ্টি, উচ্চতা। কি হবে আনসার? অপশন সি পুষ্টি। এটা আসাম টেট 2021 সালে কোশ্চেন। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ডিটেলসে পড়ে দিলাম, একটু তোমরা রিভিশন করো। প্রচুর এমসিকিউ, প্রচুর। এর বাইরে কোনো কিছু পড়া দরকার নেই, শুধু একটু ভালো করে যে ক্লাসগুলো দিচ্ছি একটু মন দিয়ে করো, প্রত্যেকে সাকসেস হবে। ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে, নতুন সরকার এসছে। দেখো এই প্রশ্নটা দেখো, আনসার পারবে। আমাকে 1 ডজন সুস্থ শিশু দিন, আমি তাদের যে কোনো কিছুতেই পরিণত করতে পারি। কথাটি কে বলেছেন? পাঞ্জাব টেট 2017। বলছে ফ্রান্সিস গ্যালটন, জেবি ওয়াটসন, স্কিনার, ফ্রয়েড। কে বলেছেন? ওয়াটসন। অপশন বি হচ্ছে কারেক্ট। তাই তো? তাহলে এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, তোমরা ভালো করে পড়াশোনা করো। ওকে, চলো। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা, অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।